রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানের বিরুদ্ধে আবার যে কোনো সময় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। সর্বশেষ প্রস্তাবে ইরান বলেছে অবরোধ তুলে না নিলে আলোচনায় বসবে না তারা। ট্রাম্প বলেছেন চুক্তি অথবা ধ্বংস যে কোনো একটি বেছে নিতে হবে ইরানকে। ট্রাম্প বলেছেন ইরান থেকে ফেরার পথে কিউবা দখল করা হবে। কোনো অবস্থাতেই পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল নির্মাণ বন্ধ করবে না ইরান। আর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখা মেনে নেবে না। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাছাড়া শুক্রবার ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে নতুন করে যে প্রস্তাব ও শর্ত দিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষ করতে ইরান নতুন প্রস্তাব দিয়েছে। তারা আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আমি তাতে সন্তুষ্ট নই। তাদের শর্ত মেনে আমরা কোনো চুক্তি করব না, আর কোনো চুক্তি না হলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। আমি মনে করি তাদের সঙ্গে চুক্তি করার পথ বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের মাধ্যমে ইরানের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালীতে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইরানের উপর আর কোনো হামলা চালানো হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে। এই শর্তে যুক্তরাষ্ট্র রাজি হলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে। বৃহস্পতিবার রাতে ইরান পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠায়। শুক্রবার পাকিস্তান তা পৌঁছে দেয় ওয়াশিংটন কর্মকর্তাদের কাছে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা এমন কিছু চাইছে যা আমি মেনে নিতে পারি না। ট্রাম্প বলেন, আলোচনাটি জটিল হয়ে উঠেছে কারণ ইরানের নেতারা পরস্পরের সঙ্গে বনিবনা করতে পারছে না এবং এটি আমাদের একটি খারাপ অবস্থানে ফেলেছে। ট্রাম্প বলেন, হয় চুক্তি না হয় ইরানকে শেষ করে দেওয়া হবে। এই দুটির একটি হবে। আর কিভাবে ইরানকে শেষ করে দেওয়া হবে সে বিষয়ে আমাকে আমার জেনারেলরা অবহিত করেছেন। ট্রাম্প বলেন, আমি মানবতার খাতিরে ইরানে পুনরায় বোমা হামলা না করাকেই ভালো মনে করি, কিন্তু আমি এও চাই ইরানের হাতে কোনো পারমাণবিক বোমা থাকবে না। ইরানের বিরুদ্ধে হামলার নতুন একটি ফন্দি করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের 1973 সালের ওয়ার পাওয়ার রেজলিউশন অনুযায়ী কোনো দেশে সামরিক অভিযান 60 দিনের বেশি স্থায়ী হলে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী ট্রাম্পের সামনে শুক্রবার পর্যন্ত সময় ছিল এই অনুমোদন নেয়ার অথবা যুদ্ধ বন্ধ করার, কিন্তু কংগ্রেসের কাছে অনুমতি নেয়ার বাধ্যবাধকতা এড়ানোর জন্য একটি কৌশলের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রশাসন। সে কৌশলের কথা জানিয়ে হোয়াইট হাউস থেকে শুক্রবার চিঠি লেখা হয়েছে কংগ্রেসে। তাতে বলা হয়েছে 7 এপ্রিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত 40 দিন যুদ্ধ চলে। 7 এপ্রিলের পর আর কোনো যুদ্ধ হয়নি, আর শুক্রবার যুদ্ধ শুরুর 60 দিন পার হয়ে গেছে। কিন্তু যেহেতু 40 দিন পর থেকে আর কোনো যুদ্ধ হয়নি, তাই কংগ্রেসের কাছে আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াইট হাউসের এই চিঠির মাধ্যমে এখন এটা পরিষ্কার কেন ইরানের সঙ্গে 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর একতরফাভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়িয়েছেন। বস্তুত 60 দিনের মধ্যে আবার যেন যুদ্ধ শুরু না হয় সেটা নিশ্চিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এই কৌশলের আশ্রয় নিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন এই কৌশলের মাধ্যমে এখন আবার কংগ্রেসের অনুমতি ছাড়াই ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারবে, আর সে প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছে তারা। প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে পারে। ওয়াশিংটনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছিলেন এটা তাদের ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার শুরুর প্রস্তুতি ও কৌশলের অংশ। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাঠানো চিঠিতে যদিও বলেছেন ইরানের সঙ্গে তাদের শত্রুতার অবসান ঘটেছে, কিন্তু প্রকাশিত খবর অনুসারে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটাই স্পষ্ট। যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র আর্মি। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক এ বিপুল
পরিমাণ রসদ তোলা হচ্ছে। এর রণতরী বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। শুক্রবার আল জাজিরায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে 6,500 টন অস্ত্র পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটি আকাশ ও স্থলপথ ব্যবহারের উপযোগী গোলা বারুদ সহ মোট 6,500 টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রণালয় জানায়, এসব সরঞ্জাম দুটি জাহাজ ও বেশ কয়েকটি কার্গো বিমানের মাধ্যমে ইসরায়েলে আনা হয়েছে। এরপর সেগুলো সড়ক পথে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, যে কোনো সময় এবং যে কোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে পুনরায় অভিযান পরিচালনার সক্ষমতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরার অপর এক খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার ছক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনায় বসাতে বাধ্য করার জন্য নতুন করে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলাগুলো হতে পারে স্বল্পমেয়াদী ও অত্যন্ত লক্ষ্যবস্তু ভিত্তিক। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনায় শুক্রবার জ্বালানি তেলের মূল্য আরেক দফা বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে $126। আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় স্থবির হয়ে পড়ায় দেশটির উপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানায় এক্সিওস। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 14 সৈন্য নিহত হয়েছেন। ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশ করেছে এ খবর। শুক্রবার এই ঘটনাটি ঘটে। খবরে বলা হয়, শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার পর জানজান প্রদেশের বেশ কিছু এলাকায় বিস্ফোরক অস্ত্রের কারণে অঞ্চলটি দূষিত হয়ে পড়ে। IRGCর বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত গোলা বারুদ নিষ্ক্রিয় করার কাজ করে আসছিলেন এবং এখন পর্যন্ত 15,000-এর বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে শুক্রবারের অভিযানে আকস্মিক বিস্ফোরণে IRGCর 14 জন সদস্য নিহত হন এবং আরও 2 জন আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে ফেরার পথে তাদের আর্মি কিউবা দেশটি দখল করে নেবে। তবে প্রকাশিত খবরে একে ট্রাম্পের রসিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, ইরান যুদ্ধ থেকে ফেরার পথে আমেরিকান আর্মি কিউবার দিকে অগ্রসর হতে পারে। ইরান থেকে ফেরার পথে আমরা আমাদের একটি বড় জাহাজ, হয়তো বিশ্বের বৃহত্তম USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সেখানে পাঠাতে পারি। এটা কিউবা উপকূল থেকে প্রায় 100 গজ দূরে থামবে এবং তারপর কিউবা বলবে, অনেক ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি। এই মন্তব্য করার সময় ট্রাম্পকে ব্যঙ্গ করে হাসতে দেখা যায় এবং শ্রোতারা হেসে ওঠেন। এরপর ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরপরই কিউবার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ করতে এসে একদিকে কল্পনাতীত ক্ষয়ক্ষতি, অন্যদিকে বড় সাংবিধানিক জটিলতার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট এড়ানোর চেষ্টায় তিনি কংগ্রেসকে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা শেষ হয়ে গেছে। এখন যুদ্ধ শেষ, সে কারণে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়ের সীমা মানার প্রয়োজন তার নেই বলে তিনি যুক্তি দিয়েছেন। আইন অনুযায়ী সামরিক পদক্ষেপের বিষয়ে কংগ্রেসকে জানানোর 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য, অন্যথায় তাকে যুদ্ধের কার্যক্রম বন্ধ করতে হয়। কিন্তু কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, গত মাসে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির কারণে ওই আইনের বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইরানের উপর হামলার বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর 60তম দিনে শুক্রবার ট্রাম্প কংগ্রেস নেতাদের লিখেছেন, 2026 সালের 7 এপ্রিল থেকে মার্কিন বাহিনী ও ইরানের মধ্যে আর কোনো গুলি বিনিময় হয়নি। 2026 সালের 28 ফেব্রুয়ারি যে শত্রুতামূলক কার্যক্রম শুরু হয়েছিল তা এখন শেষ হয়েছে। কংগ্রেসের অনুমোদন নেওয়ার বিষয়ে প্রশ্ন করা
হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন অনেকেই এটাকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে মনে করেন। ট্রাম্পের এই ব্যাখ্যা নিয়ে কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। ওয়াশিংটন ডিসির জর্জ টাউন ইউনিভার্সিটির ল এর অধ্যাপক হেদার ব্র্যান্ডন স্মিথ বলেন, যুদ্ধবিরতি আইনগতভাবে কার্যকর থাকলেও তা 60 দিনের সময়সীমার গণনা থামাবে না। তিনি বলেন, যুদ্ধবিরতি কোনো স্থায়ীভাবে সংঘাতের সমাপ্তি নয়। স্থায়ীভাবে সংঘাত শেষ হলেই 60 দিনের সময়সীমা সত্যিকার অর্থে শেষ হবে। তার মতে, যদি ট্রাম্প প্রশাসন সংঘাত চালিয়ে যায় তাহলে আদালত বা কংগ্রেসই একমাত্র উপায় হতে পারে যুদ্ধ থামানোর। ট্রাম্প এমন সময় সাংবিধানিক জটিলতায় পড়ে যুদ্ধের সমাপ্তির কথা বললেন যখন সিএনএন জানিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি বিশাল অংশ ইরান ও তার মিত্রদের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মার্কিন সংবাদ মাধ্যমের নতুন এক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর স্থায়িত্ব নিয়ে ওয়াশিংটনের চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলের 8টি দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক স্থাপনা সরাসরি হামলার শিকার হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে বেশ কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর যে সেগুলো বর্তমানে কার্যত অকেজো অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত সাইটগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোট সামরিক অবস্থানের একটি বড় অংশ। স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় দেশগুলোর উচ্চ পদস্থ সূত্রের সাক্ষাৎকারের ভিডিওতে এই তদন্ত পরিচালনা করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে অনেকেই শঙ্কিত। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমি আমার জীবনে আগে কখনো এমন ধ্বংসযজ্ঞ দেখিনি। তদন্তে দেখা গেছে ইরান মূলত উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সম্পদ রাডার সিস্টেম, রয়েছে যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধ বিমান। এগুলো মেরামত করা বা নতুন করে স্থাপন করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ইরানের পাল্টা হামলার ফলে সৃষ্ট বিশাল আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টিও সামনে এসেছে। মার্কিন যুদ্ধ বিভাগের কম্পট্রোলার জুলস হার্স্ট আইন প্রণেতাদের জানিয়েছেন, এই যুদ্ধে পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন। তবে সংশ্লিষ্ট অন্য একটি সূত্রের দাবি, অভ্যন্তরীণ হিসেবেই ব্যয়ের প্রকৃত পরিমাণ আরও অনেক বেশি, প্রায় $40 থেকে $50 বিলিয়ন কাছাকাছি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আঞ্চলিক অংশীদারদের মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছে। সৌদি আরবের একটি উচ্চপদস্থ সূত্র সিএনএনকে জানিয়েছেন, এই যুদ্ধ আমাদের শিখিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করলেই সব দিক থেকে নিরাপদ থাকা যায় না। মার্কিন সুরক্ষা ব্যবস্থা অজেয় নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অন্যায্য যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে বিশ্বের বৃহত্তম সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। $13 বিলিয়ন মূল্যের এই দানবীয় রণতরীটি যান্ত্রিকভাবে প্রায় অকেজো অবস্থায় ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাচ্ছে। বিশ্লেষকরা একে মার্কিন সামরিক যন্ত্রের ভঙ্গুরতার একটি নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। টানা মোতায়েনের ফলে ফোর্ড রণতরীটি আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে। মার্চে জাহাজটির লন্ড্রি রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নাবিক আহত হন এবং 600 জনেরও বেশি ক্রু তাদের থাকার জায়গা হারান। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে নাবিকদের টেবিল এবং মেঝের করিডোরে ঘুমাতে হয়েছে। জাহাজটির পয় নিষ্কাশন ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। গত কয়েক মাস ধরে প্রতিদিন গড়ে একটি করে রক্ষণাবেক্ষণ সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া রাডার, অস্ত্র উত্তোলনের লিফট এবং বিমান উৎক্ষেপণ প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদনে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ফোর্ডের প্রস্থানের ফলে মে মাসের মাঝামাঝি সময়ে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বর্তমানে মাত্র 2টি বড় রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সেখানে অবস্থান করছে। আইনত মার্কিন নৌবাহিনীকে 11টি সচল রণতরী রাখতে হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আইনি সীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘদিনের যুদ্ধ ও নিদারুণ জীবনযাত্রার চাপে মার্কিন নৌ সদস্যদের মনোবল তলানিতে ঠেকেছে। ইউএসএস জর্জ ওয়াশিংটন এর দীর্ঘ সংস্কারকালে 11 জন ক্রু আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ফোর্ড এর নাবিকদের মধ্যেও একই ধরনের মানসিক সংকট দেখা দিয়েছে এবং অনেকেই নৌবাহিনী ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে কি কি বিষয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্রকে দেওয়ার জন্য তেহরানের এই সংক্রান্ত নতুন কিছু প্রস্তাব পাকিস্তানকে দেওয়া হয়েছে। তবে সংবাদ সংস্থাটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা এইমাত্র ইরানের সঙ্গে কথা বলেছি, দেখা যাক কি হয়। তবে আমি বলবো আমি এতে সন্তুষ্ট নই। তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং আংশিকভাবে এর কারণ হলো যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কয়েকজন নিহত হওয়ায় তাদের নেতৃত্ব খুব বিভ্রান্ত অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও জানান, বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড তার সামনে বিভিন্ন বিকল্প উপস্থাপন করেছে। এর মধ্যে ছিল ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়ে পুরোপুরি শেষ করে দেয়া থেকে শুরু করে একটি চুক্তিতে পৌঁছানো পর্যন্ত। শুক্রবার পরে ট্রাম্প বলেছেন, ইরান আমাদের প্রয়োজন অনুযায়ী চুক্তির দিকে এগোচ্ছে না। আমরা বিষয়টি ঠিকভাবে শেষ করব। আমরা তাড়াহুড়ো করে সরে যাব না, যাতে 3 বছর পর আবার একই সমস্যা ফিরে আসে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একটি সতর্কবার্তা জারি করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরানকে কোনো ব্যক্তি বা কোম্পানি যদি টোল দেয় তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন কার্যত বন্ধ রয়েছে, যার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার কড়া ভাষায় একে অবৈধ যুদ্ধ বলে অভিহিত করেছেন। তিনি এক্স পোস্টে বলেন, এটি একটি অবৈধ যুদ্ধ। আমেরিকানদের অর্থে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে। সিনেট সশস্ত্র পরিষেবা কমিটির সদস্য জিনি শাহিন বলেন, হাজার হাজার মার্কিন সেনা ওই অঞ্চলে ঝুঁকিতে রয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বিরাজ করছে। পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির দেয়া সাম্প্রতিক নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখা। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি নেভি কমান্ড বলেছে, সর্বোচ্চ নেতার ঐতিহাসিক নির্দেশের উপর ভিত্তি করে পারস্য উপসাগরের নতুন ব্যবস্থাপনার নিয়ম ও সমীকরণগুলো এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং তা কার্যকর করা হবে। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা এক নির্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পারস্য উপসাগর নিয়ে যারা অশুভ পরিকল্পনা করছে সেই সব বিদেশিদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই। তাদের একমাত্র স্থান হবে এই সাগরের তলদেশে। আয়াতুল্লাহ খামেনি হরমুজ প্রণালীর জন্য একটি নতুন ব্যবস্থাপনা কাঠামো বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইরান হবে নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থার অগ্রপথিক। বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এই অঞ্চলের দেশগুলোর অগ্রগতি, স্বস্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা হবে। আইআরজিসি নেভি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে, তারা ইরানের প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের উপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী পারস্য উপসাগরকে ইরানের মহৎ জনগণের জন্য জীবিকা ও শক্তির উৎস এবং পার্শ্ববর্তী দেশগুলোর জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইআরজিসির এই ঘোষণা পারস্য উপসাগরে পশ্চিমা প্রভাব কমানো এবং ইরানের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও জোরালো করার একটি সুস্পষ্ট সংকেত। ইরানি জাতির শক্তি ও অকুণ্ঠ সমর্থনের উপর ভর করে যে কোনো ধরনের হুমকি ও শত্রুতা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। তিনি এক বার্তায় উল্লেখ করেন, ইরানের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ মিশনগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা প্রস্তুতি ও শক্তি বৃদ্ধির গুরুত্ব সেনাবাহিনী স্পষ্টভাবে অনুধাবন করেছে। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী তার শক্তি ও সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো সময় সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারে। সেনাপ্রধান তার বক্তব্যে সেনাবাহিনীর বর্তমান শক্তির উৎসের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরানি জাতির শক্তি ও সমর্থনের উপর ভিত্তি করেই সেনাবাহিনী অতীতে শত্রুতা মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও করবে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির বিজ্ঞ দিক নির্দেশনা ও বিপ্লবী অন্তর্দৃষ্টি নিয়ে সেনাবাহিনী আজ কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বাহিনী কেবল সামরিক শক্তিতে নয় বরং বিপ্লবী অন্তর্দৃষ্টি নিয়েও গর্বিত। তিনি বিশ্বাস করেন, জনগণের দোয়া ও সর্বাধিনায়কের নির্দেশ মেনে চললে কোনো বহিঃশত্রু ইরানের কোনো ক্ষতি করতে পারবে না। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
শুক্রবার লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একযোগে ড্রোন, কামানের গোলা এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালানো হয়। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যানের জটলা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনতে জবেইল। এই শহরের মুসা আব্বাস কমপ্লেক্সের আশপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করা হয়। হুলা গ্রামেও ইসরায়েলি সেনা দলের লক্ষ্য করে আর্টিলারি হামলা চালানো হয়েছে। আদচিত আল কুসাইর এলাকায় সেনাদের লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে হিজবুল্লাহ। অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ড্রোনের ব্যবহার। তারা জানান, বিয়াদা এলাকায় ইসরায়েলি সেনাদের উপর একটি ডাইভিং এক্সপ্লোসিভ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পরে ওই একই স্থানে সেনাদল ও সামরিক যানের উপর এক ঝাঁক সুইসাইড ড্রোন দিয়ে সমন্বিত হামলা চালিয়ে অভিযান শেষ করা হয়। সেনা সমাবেশের পাশাপাশি নির্দিষ্ট কিছু সামরিক যান লক্ষ্য করেও হামলা চালান হিজবুল্লাহ যোদ্ধারা। তৈবেহ এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হামার গাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। রিশাফ শহরে ইসরায়েলি বাহিনীর একটি আধুনিক মার্কাভা ট্যাঙ্ক ডাইভিং সুইসাইড ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে জানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে এই ধারাবাহিক হামলাকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর জবাব হিসেবে দেখা হচ্ছে। তবে এই হামলার ফলে ইসরায়েলি পক্ষে ঠিক কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু দুই দেশের সম্পর্ক নয়, মানবাধিকার, পরিবেশ এবং রাষ্ট্রীয় নীতির গভীর প্রশ্নকে সামনে এনে দিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো বহুদিন ধরেই ভারতের অগ্রাধিকার হলেও বাস্তবতা হলো পুরো সীমান্তে তা সম্ভব হয়নি। বিশেষ করে নদী, চরাঞ্চল, জলাভূমি এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক জায়গা এখনো ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকা জায়গাগুলোকে কেন্দ্র করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিকল্প উপায় খুঁজতে শুরু করেছে। আর সেই খোঁজ থেকেই উঠে এসেছে এমন এক ধারণা যা একই সঙ্গে বিস্ময়কর, বিতর্কিত এবং অনেকের মতে বিপজ্জনক: কুমির ও বিষধর সাপকে প্রাকৃতিক নিরাপত্তা প্রাচীর হিসেবে ব্যবহার করা। বাংলাদেশ নিয়ে নিরাপত্তা উদ্বেগ দূর করতে ভারতের আজব প্রচেষ্টা নিয়ে আল জাজিরার বিশ্লেষণ নিয়ে ওয়াহিদ ফারুক।
সবচেয়ে বড় সমস্যা হলো এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি। একটি কুমির বা সাপকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে আটকে রাখা সম্ভব নয়, বিশেষ করে সেটি যখন একটি খোলা নদী বা জলাভূমিতে ছেড়ে দেয়া হয়। নদীর স্রোত, বন্যা, পরিবেশগত পরিবর্তন সবকিছু মিলিয়ে প্রাণীগুলো খুব সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে এবং আশেপাশে জনবসতিতে ঢুকে পড়তে পারে। তখন তারা আর সীমান্তরক্ষী নয়, বরং সাধারণ মানুষের জন্য হুমকিতে পরিণত করবে। দ্বিতীয়ত, এই প্রাণীগুলো কোনোভাবেই মানুষকে আলাদা করতে পারবে না। কে সীমান্ত অতিক্রম করছে, কেন করছে, সে কোন দেশের নাগরিক, এসব তাদের কাছে অর্থহীন। ফলে তারা স্থানীয় জেলে, কৃষক, শিশু কিংবা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের উপর আক্রমণ করতে পারে। এতে নিরীহ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে, যা একটি রাষ্ট্রের দায়িত্বের পরিপন্থী। তৃতীয়ত, পরিবেশগত দিক থেকে এই পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুমির বা নির্দিষ্ট প্রজাতির সাপ সব জায়গায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারে না। তাদের একটি নির্দিষ্ট আবাসস্থল, খাদ্যচক্র এবং পরিবেশগত ভারসাম্য প্রয়োজন। যদি তাদের এমন এলাকায় স্থানান্তর করা হয় যেখানে তারা স্বাভাবিকভাবে নেই, তাহলে তারা হয় বেঁচে থাকতে পারবে না, নয়তো স্থানীয় বাস্তুতন্ত্রকে অস্থিতিশীল করে তুলবে। একটি নতুন শিকারী প্রজাতি হঠাৎ করে কোনো এলাকায় প্রবেশ করলে তা খাদ্যচক্রে বড় পরিবর্তন আনতে পারে, যা দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। চতুর্থত, এই পরিকল্পনা মানবাধিকারের প্রশ্ন তোলে। অভিবাসন একটি জটিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়। কেউ যদি সীমান্ত অতিক্রম করে, তার পেছনে নানা কারণ থাকতে পারে: দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, সহিংসতা বা জীবিকার সন্ধান। এসব সমস্যার সমাধান কুমির বা সাপ দিয়ে করা যায় না, বরং এটি একটি কঠোর, অমানবিক এবং অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। অনেক মানবাধিকার কর্মী মনে করেন এই ধরনের চিন্তাভাবনা আসলে একটি বৃহত্তর রাজনৈতিক প্রবণতার অংশ, যেখানে অভিবাসীদের হুমকি হিসেবে উপস্থাপন করা হয় এবং কঠোর পদক্ষেপকে বৈধতা দেওয়া হয়। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী নির্দিষ্ট সম্প্রদায়, বিশেষ করে ভাষাগত বা ধর্মীয় সংখ্যালঘুরা বেশি চাপে পড়ে। নাগরিকত্ব নিয়ে সন্দেহ, পরিচয় প্রমাণের চাপ, প্রশাসনিক হয়রানি সব মিলিয়ে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে বাস্তবিক দিক থেকে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। একটি খোলা নদীতে কুমির ছেড়ে দিলে তার সীমান্ত পাহারা দেবে, এই ধারণা বাস্তবসম্মত নয়। নদীর স্রোত, মৌসুমি পরিবর্তন, খাদ্যের অভাব সব মিলিয়ে প্রাণীগুলো হয়তো দ্রুতই অন্যত্রে চলে যাবে বা মারা পড়বে। একইভাবে সাপও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। ফলে যে উদ্দেশ্যে তাদের ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, তা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বের অন্য কোথাও আধুনিক সময়ে এমন উদাহরণ প্রায় নেই যেখানে সীমান্ত রক্ষায় প্রাকৃতিক শিকারী প্রাণী ব্যবহার করা হয়েছে। ইতিহাসে বিভিন্ন সময় প্রাকৃতিক বাধা যেমন পাহাড়, নদী, মরুভূমি ব্যবহার করা হয়েছে, কিন্তু সচেতনভাবে প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ধারণা খুবই বিরল এবং বিতর্কিত। এই পুরনো বিতর্ক আসলে একটি বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করে। সীমান্ত নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা উচিত? প্রযুক্তি, কূটনীতি, স্থানীয় জনগণের সহযোগিতা এসবই হতে পারে কার্যকর উপায়। নজরদারি, ড্রোন, স্মার্ট ফেন্সিং, সেন্সর প্রযুক্তি এসব ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা ও তথ্য আদান প্রদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে বলা যায়, কুমির বা সাপ দিয়ে সীমান্ত রক্ষা করার ধারণা যতটা নাটকীয়, বাস্তবে তা ততটাই সমস্যা সংকুল। এটি যেমন মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। সবচেয়ে বড় কথা, এটি একটি জটিল মানবিক সমস্যার সহজ কিন্তু ভুল সমাধান খোঁজার চেষ্টা, যা দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি করতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।